নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। ফের একবার সেভেন সিস্টার্স নিয়ে মুখ খুললেন মোহাম্মদ ইউনেস। হঠাৎ করে তিনি কি বললেন? তিনি বললেন সেভেন সিস্টার্সকে নিয়ে ভারতের সঙ্গে একই সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ। এবং তিনি আরো এক স্টেপ এগিয়ে বলেন, যদি ভারতবর্ষ, বাংলাদেশ, নেপাল এবং ভুটান এই অঞ্চলকে কেন্দ্র করে একসঙ্গে কাজ করে, তাহলে নাকি একটা মস্ত বড় অর্থনৈতিক করিডোর এই অঞ্চলে গড়ে উঠতে পারে। নেপাল বারে বারে বলছে আমাদেরকে নিয়ে যাও, আমরা এক পায়ে খাড়া নেবার জন্য। মাঝখানে ওইটুকু পথ অতিক্রম করার সুযোগ আমাদের এখন দেওয়া হচ্ছে না। নেপালের যে অবস্থা, ভুটানের যে অবস্থা, নেপাল ভারতের সেভেন সিস্টারের একই অবস্থা। দুই পাশে দুই মহাশক্তি আমাদের, ভারত আর চীন। আমাদের উপকূল ভূমি, সাগরের সঙ্গে আমাদের লাগোয়া উপকূল, এই একটা মস্ত বড় সুযোগ। পৃথিবীর দরজা আমাদের সামনে খোলা। আমরা দিন ব্যবহার করতে জানিনি। এখন যে মুহূর্তে এটার ব্যবহার শুরু করব, আমাদের অর্থনীতিকে লোহার দড়ি দিয়ে বেঁধে রাখতে পারবে না। কিন্তু মোহাম্মদ ইউনেসের হলোটা কি? কিছু বছর আগে এই সেভেন সিস্টার্সকে নিয়ে তিনি একবার বিতর্কিত মন্তব্য করেছিলেন। আর মাস 6 আগে এই সেভেন সিস্টার্সকে নিয়ে তিনি কি বলেছিলেন, আমার মনে হয় মোহাম্মদ ইউনেসের একবার পুরনো ভিডিওগুলো দেখে মনে করা উচিত। তিনি বলেছিলেন, ভারত যদি বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করে, তাহলে মনে রাখবেন ভারতের এই সেভেন সিস্টার্সের এই যে পার্টিকুলারলি জায়গা, এর কন্ট্রোলে বাংলাদেশও কিন্তু কিছু ড্রাস্টিক মুভ করতে পারে। অর্থাৎ প্রচ্ছন্ন হুমকি দিয়ে সেভেন সিস্টার্সকে কেড়ে নেওয়ার এক বার্তা কিন্তু মোহাম্মদ ইউনেস সেদিন দিয়েছিলেন। শুধু কি তাই, ডম্বুর বাঁধ খুলে যাওয়ার পর ত্রিপুরা অঞ্চল দিয়ে বাংলাদেশে যেরকম বন্যার ছবি এবার আমরা দেখেছিলাম, তার পিছনে এই মোহাম্মদ ইউনেসের শাগরেদরা সরাসরি ভারতকে কাঠগড়ায় তুলেছিলেন এবং বাংলাদেশের একাধিক সমন্বয়ক সরাসরিভাবে বলতে শুরু করেছিলেন, ভারত যদি এই ষড়যন্ত্র না ছাড়ে, তাহলে সেভেন সিস্টার্সকে কেড়ে নিতে চলেছে বাংলাদেশ সরকার। আর আজকে সেই মোহাম্মদ ইউনেস বলছেন, এই নেপাল, ভুটান এবং ভারত এবং বাংলাদেশকে নিয়ে একসঙ্গে এক মস্ত বড় অর্থনৈতিক করিডর তিনি গড়তে চান এবং এতে নাকি ভারত এবং বাংলাদেশ দুই পক্ষরই অনেক বড় লাভ হবে। মোহাম্মদ ইউনেস কি তার পতনটা তাহলে বুঝতে পারলেন? মানে মোহাম্মদ ইউনেস কি বুঝে গেছেন ডোনাল্ড ট্রাম্প যেভাবে একাধিক পদক্ষেপ নিতে অন্তত বাংলাদেশকে কেন্দ্র করে নিতে শুরু করেছেন এবং নরেন্দ্র মোদীর উপর বাংলাদেশে দায়িত্ব তুলে দিয়েছেন, তারপরে সব থেকে ব্যাকফুটে চলে গেছেন মোহাম্মদ ইউনেস। বাংলাদেশের মিডিয়া একটা খবর প্রচার করার চেষ্টা করেছিল। তারা বলেছিলেন এই যে পার্টিকুলারলি ইলন মাস্ক নাকি মোহাম্মদ ইউনেসের সাথে কথা বলেছেন এবং এরপরে বাংলাদেশে বিপুল পরিমাণে বিনিয়োগ করতে চলেছে ইলন মাস্কের স্পেসএক্স। পরবর্তীকালে দেখা যায় ইলন মাস্ক একটি টুইট করেছেন, যেখানে দেখা যাচ্ছে বাংলাদেশের উপর থেকে ফের একবার অর্থনৈতিক সহায়তা প্রত্যাহার করেছে আমেরিকা যুক্তরাষ্ট্র। কারণ সেই 29 মিলিয়ন অর্থ সাহায্য, মানে ডলার অর্থ সাহায্য বাংলাদেশের সরকার পরিবর্তনে ব্যবহার করেছে এই মোহাম্মদ ইউনেস এবং জো বাইডেনের ষড়যন্ত্রকারী জুটি। অর্থাৎ দিনের পর দিন মানুষকে ভাওতা দেওয়ার খেলা যে মোহাম্মদ ইউনেস করেছেন, তা কিন্তু আন্তর্জাতিক স্তরে আস্তে আস্তে প্রতিষ্ঠিত হয়ে গেছে। এই মোহাম্মদ ইউনেস সুইজারল্যান্ড সফরে গেছিলেন। এই সুইজারল্যান্ড সফর থেকে ফিরে যখন দেশবাসীকে মিথ্যে স্বপ্ন দেখিয়েছেন, ঠিক তার পরের দিন সুইজারল্যান্ড ঘোষণা করে দিয়েছে তারা আর বাংলাদেশকে কোনো রকম ভাবে অর্থ সাহায্য করবে না এবং 2026 থেকে 2028 সালে তারা ঘোষণা করে দিয়েছে অফিসিয়ালি বাংলাদেশকে কোনো ক্ষেত্রে তারা সাহায্য বা সহায়তা করবে না। অর্থাৎ দিনের পর দিন ভাওতাবাজি যেভাবে এক্সপোজড হয়ে গেছে, ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে বন্ধুত্ব করতে চাইছেন মোহাম্মদ ইউনেস, এ কিন্তু আজকে দিনের আলোর মতো স্পষ্ট। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যখন মোদীর উপর মোহাম্মদ ইউনেসের ভাগ্য নির্ধারণের দায়িত্ব দিয়েছেন, তখন পাল্টা চাল হিসাবে মোহাম্মদ ইউনেস সেভেন সিস্টার্সকে নিয়ে একসঙ্গে কাজ করতে চাইছেন, যা হয়তো অনেকেই বিশ্বাস করছেন না। কিন্তু বিশ্বাস করুন, মোহাম্মদ ইউনেস একদম সেটিই চেয়েছেন, 180 ডিগ্রি পাল্টি। শুধু প্রতিবেশী দেশের সঙ্গে একটা সম্পর্ক করা, যাতে করে আমরা এই 40 মাইল বা যে দূরত্বটুকু দুই দেশের মধ্যে আছে, নেপাল আর বাংলাদেশের মধ্যে, ওটুকু অতিক্রম করা। আর কিচ্ছু না। ওরা এক পায়ে খাড়া। নেপাল বারে বারে বলছে আমাদেরকে নিয়ে যাও, আমরা এক পায়ে খাড়া নেবার জন্য। মাঝখানে ওইটুকু পথ অতিক্রম করার সুযোগ আমাদের এখন দেওয়া হচ্ছে না। আশা করি তাদেরই কারণে
তাদের অর্থনৈতিক কারণে সেটা আমাদেরকে দেবে। এটা সবার মঙ্গলের জন্য, কারো একজনের উপকার একজনের অপকার এরকম কিছু না। যদি আমরা সেই পথটা খুলে পাই, এখন সামান্য কিছু পেয়েছি, ওটাও কিছুই না, বড় আকারে যদি পাই, বাংলাদেশকে আটকে রাখার কোনো ক্ষমতা কারো নাই। দিনের পর দিন ভারত বিরোধী কথা বলে, দিনের পর দিন ভারতের বিপক্ষে বাংলাদেশের মানুষকে উস্কে দিয়ে যে সরকার ক্ষমতায় টিকে আছে, সেই সরকার হঠাৎ করে ভারতের সাহায্য চাইছে নিজেদের অর্থনৈতিকভাবে দেউলিয়াকরণটাকে ঘুচিয়ে দেওয়ার জন্য। ভাবলে সত্যি হাসি পায়। পাশাপাশি তিনি জয়শঙ্করের সঙ্গে মিটিং করতে তাদের দেশের যে আরেকটা মূর্খ পররাষ্ট্র উপদেষ্টা আছে, সেই তৌহিদ হোসেনকে পাঠিয়েছিলেন ওমানে, এবং একগুচ্ছ দাবি নিয়ে তিনি বাংলাদেশের পক্ষ থেকে ভারতের কাছে শরণাপন্ন হন। ভারতবর্ষ কার্যত ফ্রন্ট ফুটে এগিয়ে প্রত্যেকটা দাবি কিন্তু উড়িয়ে দিয়েছে কালকে। তৌহিদ হোসেন কালকে জয়শঙ্করের কাছে কি কি দাবি করেছেন মিটিংয়ে? তিনি দাবি করেছিলেন যেন সার্কের মিটিং অর্গানাইজ করে ভারতবর্ষ। এবার সার্কের মিটিং কেন বাংলাদেশ অর্গানাইজ করতে চাইছে? মোহাম্মদ ইউনূস এর আগে বহু ইন্টারভিউতে বলেছিলেন তারা চায় যেন সার্কের মিটিং নতুন করে শুরু করা হয়। ভারতবর্ষ বলেছিলেন যে মিটিংয়ে পাকিস্তান আছে সেই মিটিংয়ে কখনোই ভারতবর্ষ আর বৈঠক করবে না। অর্থাৎ আলোচনা এবং রক্তপাত একই সঙ্গে হতে পারে না। পাকিস্তানের মতোই বাংলাদেশকে নিয়েও এবার নির্দিষ্ট স্ট্যান্ড যে ভারতের বিদেশ মন্ত্রক নিচ্ছে, এই সার্কের মিটিং এর এই সিদ্ধান্তে রাজি না হওয়াতেই স্পষ্ট করে কিন্তু কালকে বুঝে গেছে আন্তর্জাতিক মহল। এর আগে যখন সার্কের মিটিং দক্ষিণ এশিয়ার একাধিক দেশ করতে চেয়েছিল, তখন কিন্তু শেখ হাসিনা ভারতকে সমর্থন করেছিলেন। আর এবার মোহাম্মদ ইউনূস একদম শেখ হাসিনার বিপরীত একটা অবস্থান নিয়ে সার্কের মিটিং অর্গানাইজ করতে চাইছে। এদিকে পাকিস্তান চাইছে ভারতের সঙ্গে সরকারি একটা ক্ষেত্রে মিটিং করতে, অন্যদিকে দিনের পর দিন কাশ্মীরকে কেন্দ্র করে পাকিস্তান নিজেদের ফন্ডি আচ্ছে যেন ভারতকে বিভিন্ন ক্ষেত্রে অশান্ত করা যায়। কিছুদিন আগেও তারা সিজ ফায়ার এগ্রিমেন্ট কিন্তু বর্ডারে ভেঙেছে। এমনকি F-35 বিমান কেন ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর হাতে তুলে দিয়েছেন সেই বিষয়ে তারা অফিসিয়াল এক প্রেস কনফারেন্সও করে দিয়েছেন। অর্থাৎ পাকিস্তানের কাজ এবং কর্ম এবং কথা যে 180 ডিগ্রি বিপরীতমুখী, তা ভারত সরকার এর আগেও অনুধাবন করেছে, এবং অনুধাবন করেছে বলেই জাতিসংঘে পাকিস্তানকে কার্যত ধুয়ে দিয়েছিলেন এই জয়শঙ্কর। আর কালকে বাংলাদেশের এই আবেদনে সরাসরিভাবে বলে দেওয়া হলো যে কিসের জন্য সার্কের মিটিং। ভারতবর্ষ এখনো কোনো সার্কের মিটিং চাইছে না। আর হঠাৎ করে পাকিস্তান প্রীতি এত বাংলাদেশের কেন? পাকিস্তান যেহেতু সার্কের মিটিং করতে চাইছে, তাই বাংলাদেশকে দিয়ে পাকিস্তান কেন ভারতের কাছে এই আবেদন করলো, সেটাও তো একটা সবথেকে বড় প্রশ্ন। পরবর্তীকালে এই মিটিং এ বিএসএফ এবং বিজেপি অর্থাৎ সীমান্ত নিয়ে একাধিক কথাবার্তা হয়, কিন্তু বিশ্বাস করুন যেভাবে সার্কের মিটিং এ সরাসরি না বলে দিল ভারতবর্ষ, এরপরে বাংলাদেশের মুখ দেখানোর জায়গা কোথাও থাকলো বলে আমার অন্তত মনে হয় না। কালকে যে কনফারেন্সটা ছিল সেই কনফারেন্সের নাম হলো ইন্ডিয়ান ওশিয়ান কনফারেন্স, যা ওমানে হয়েছে। কিন্তু 2016 সালে এই ধরনের কনফারেন্সের প্রথম উদ্যোগ কিন্তু নেয় ভারতবর্ষই চেয়েছে যারা ইন্ডিয়ান স্পেসিফিক ওশিয়ানে যে লাগোয়া যে দেশগুলো আছে তাদেরকে নিয়ে একটা বৃহত্তর কমিউনিটি তৈরি করতে, এবং পার্টিকুলারলি এই ইন্ডিয়ান ওশিয়ানে এবং স্পেসিফিক ওশিয়ানে সিকিউরিটি অ্যান্ড গ্রোথ ফর যে পার্টিকুলারলি জায়গা আছে, রিজিওনাল যে সেক্টরগুলো আছে, তার কাজ করার জন্য ভারত সরকার বিভিন্ন ক্ষেত্রে এই সকল ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র দেশগুলোকে নিয়ে মিটিং প্রতি বছর করে। আর বাংলাদেশ এই মিটিংয়ে গিয়ে সার্কের মিটিং অনুষ্ঠিত করতে চায় বলে এক অদ্ভুত দাবি জানায়, যা ভারতবর্ষের জয়শঙ্করের পক্ষ থেকে তৎক্ষণাৎ ক্যান্সেল করে দেওয়া হয় এবং পুরো আবেদনটাকেই নাকচ করে দিয়ে বলে দেয় এই মুহূর্তে ভারতবর্ষ কোনোভাবেই বাংলাদেশের আবেদনে সাড়া দিতে পারছে না। অর্থাৎ মোহাম্মদ ইউনূস একটা পাল্টা চাল দিয়ে সেভেন সিস্টার্স নিয়ে ভালো ভালো কথা বলে ভারতকে পাশে পেতে চেয়েছিলেন বটে, কিন্তু অন্যদিকে জয়শঙ্কর সম্পূর্ণভাবে কূটনৈতিক চালটিকে বুঝে একদম ছক্কা হাঁকিয়ে মাঠের বাইরে ফেলে দিল বাংলাদেশের এই আবেদন। আপনারা কি ভাবছেন, এই সার্কের মিটিং কি করা উচিত ছিল ভারতের, নাকি সার্কের মিটিং অ্যাভয়েড করে বাংলাদেশকে সরাসরি না বলে একদম সঠিক কাজ করেছে ভারতের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর? কমেন্টে জানাবেন আপনাদের উত্তর, আর চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর পারলে ভিডিওগুলো একটু শেয়ার করে দিন, কারণ আমাদের চ্যানেলে কেউ বা কারা বোঝা যাচ্ছে কেউ বা কারা একটা মাস রিপোর্ট করেছে, হয়তো মোহাম্মদ ইউনূসের প্রেমে উতলে পড়া কিছু আহাম্মক তারা আমাদের চ্যানেলে মাস রিপোর্ট করেছে। তাই আপনাদের সহায়তা এই মুহূর্তে খুব
প্রয়োজন এবং চ্যানেলটিকে পারলে একটু সাবস্ক্রাইব করে ভিডিওগুলো শেয়ার করে দিন। ভালো থাকবেন, দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।